সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সালিস পাখির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো দর্শক, আজকে হচ্ছে আমরা কুয়াকাটা থেকে যাব হচ্ছে ফরিদপুর এবং ফরিদপুর থেকে যাব হচ্ছে সিলেটে। যাই হোক, আমাদের গত পর্ব যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। আমরা কীভাবে ঢাকা থেকে কুয়াকাটা আসলাম এবং কুয়াকাটা কোন কোন জায়গায় ঘুরলাম সব কিছু দেওয়া আছে আমার আগের ব্লগে। সো আগের ব্লগে দেখলে আপনারা অবশ্যই এ ব্লগের মর্ম বুঝতে পারবেন। আর এ ব্লগে থাকছে গল্প, গুজব, আড্ডা এবং ফুল রাইডিং। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। তো দর্শক, মাত্র কুয়াকাটা থেকে বের হয়ে গেলাম। আর কুয়াকাটা শহর থেকে বের হওয়ার আগে অবশ্যই আমার বাইকের চেইনটাকে লুপ করতে হবে। কারণ হচ্ছে আমি কিন্তু বিগত কয়েকদিন যাবৎ একটানা অনেক কিলোমিটার রাইড করেছি। যেমন প্রথমে গিয়েছিলাম বান্দরবন, রাঙামাটি এবং চট্টগ্রাম, তারপর হচ্ছে ঢাকা থেকে হচ্ছে এইখানে কুয়াকাটা। সো আমি এখনও লুপ করি নাই। সিলেট থেকে আসার সময় লুপ করেছিলাম, বাট এরপরে লুপ করা হয় নাই। আসলে ট্যুরে বের হওয়ার পর আসলে এগুলো করার সময় পাই না আমরা, আসলে টাইম হাতে খুবই কম থাকে, যার জন্য আমরা করতে পারি না। তবে এটা না করা কিন্তু খুবই মারাত্মক ক্ষতি হয় চেন এবং চেন পিনিয়নের। সো এটা অবশ্যই আপনারা করে নেবেন। সবচেয়ে বেস্ট হয় যদি আপনি মোবিল ইঞ্জিন অয়েল যদি বোতলে রাখা যায় তাহলে যে কোনো সময় কিন্তু লুপটা করা যায়। সো এটা আমরা আসলে করি নাই, মাঝে মধ্যে এটা করি, বাট এবারে করতে পারি নাই। যাই হোক, আমরা এইটা ওয়ার্কশপ পেয়ে গেছি। কারণ হচ্ছে সামনের দিকে হাইওয়ে থেকে দেখলে আমরা ওয়ার্কশপ নাও পেতে পারি। সো এখানে যেহেতু পেয়ে গেছি, সো এখানে আমি আমার চেনটাকে লুপ করে নেব এবং টায়ার প্রেশার সব কিছু চেক করে নেই, কারণ বলা যায় না কখন কোথায় কী হয়। সো যাই হোক, আগে আমরা লুপটা করে নিই, তারপর শুরু হচ্ছে আমাদের আজকের রাইড। তো আমাদের চেইনের লুপ করা শেষ। আমরা এখন হচ্ছে ফুয়েল নিব, যদিও ফুয়েল আসে যাই, ভালো মানে ফুয়েল পাম্প তো চিনি না এখানে, তাহলে কিছু করার নেই, নিয়ে নিব একটা। ফুয়েল লাগবেই। তো খাওয়া দাওয়া শেষ, বাইকের চেইনে লুপ করাও শেষ, এখন বাকি শুধু হচ্ছে ফুয়েল নেওয়া এবং রাইড করা। তো শহর থেকে বের হয়ে যাই। কুয়াকাটা থেকে বের হতে একটু সময় লাগবে, কারণ সেখানে প্রচুর দেখেন ভ্যান গাড়িগুলো চলে। এগুলো হচ্ছে লোকালদের আছে, ওনারা চলেন, আবার যারা পর্যটক ওরাও কিন্তু আসলে এগুলো দিয়ে যায়, বিজনেস করে যায় আর কি। তো কুয়াকাটায় এবার এসে নতুন একটি অভিজ্ঞতা হয়েছে এটাই যে এখানে আসলে মানে মানুষগুলো মোটামুটি ভালোই, খারাপ না কোনো। ওদের মধ্যে কোনো জাল বেজাল পাই নাই ঢাকার মতো। ঢাকায় কিন্তু প্রচুর মানুষের জাল বেজাল, কথাবার্তা ভালো না। জানি না সবার কিনা, বাট আমার কাছে মনে হয়েছে এরকম। ঢাকার যে যারা আছেন ব্যবসায়ী বলেন, যাই বলুন না, একটু কীরকম যেন আর কি কথাবার্তা বলেন, মানে কাস্টমারকে সম্মান দেয় না, এরকম টাইপ মনে হয়েছে আমার কাছে, বা আন্তরিক না আর কি, এরকম মনে হয় আমার কাছে। যাই হোক, বাট এই বরিশালে বা পটুয়াখালী বা কুয়াকাটা এসে যেটা ভাব পাইলাম, আমার কাছে ভালো লাগলো। ওদের ব্যবহার বা ওদের আন্তরিকতা আছে। তো ওদের সার্ভিস ভালো। যে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল সৈকতে, এটা তো বললামই, আপনার দেখাইলাম। এটা হচ্ছে বিচের কাছে একদম, একটা রিসোর্ট সরি হোটেল। তো ভালোই ছিল, ওদের সার্ভিসও ভালো আলহামদুলিল্লাহ। রুম রেন্টও এই হিসাবে কমই আছে, যে যখন মানুষজন কম। তো ওদের ব্যবহারও আলহামদুলিল্লাহ ভালো পাইছি। সো সবাইকে রিকমেন্ডেড থাকবে হোটেল সৈকতে আসার জন্য। আর অবশ্যই এই ভিডিওটা দেখাবেন, তাহলে হয়তো আপনাকে আরেকটু ডিসকাউন্ট দিবে। এখান থেকে পটুয়াখালী হচ্ছে 66 কিলোমিটার, আলিপুর বাজার বা দিকে। আচ্ছা, আলিপুর বাজার যাবো না, আমরা যাবো হচ্ছে পটুয়াখালী হয়ে, বরিশাল হয়ে, মাদারীপুর হয়ে এবং কী বল ভাঙা হয়ে ফরিদপুরে, তারপর রাজবাড়িতে। দেখি কখন আমরা পৌঁছাই, ফুলটা নিয়ে নিই। এই দেখেন, বরিশালে আসলে টুল আর টুল দিতেই হবে। টুলের যন্ত্রণা এখানে থাকা যায় না, মানে একটু পর টুল দেওয়া লাগে। মানে শুরু হইলো আর কি টুল দেওয়া। এরকম কোথায় আছে টুল প্লাজা? আর হচ্ছে ফরিদপুরে আর 5টা আছে না? মানে আমি এরকম না বুঝি না, মানে এই যে টুল প্লাজা আছে সামনে, আরো কয়টা আছে? আরো 7টা। সময় না, টুল প্লাজা কয়টা আছে? টুল প্লাজা এই টুল প্লাজা 7টা বাজবে, আর এইটা বাদে 7টা বাজবে। আচ্ছা, বুঝতে পারছি। না, এদিকে আসছি তো, আর এরকম টুল প্লাজা কখনো দেখি না, এতগুলো টুল প্লাজা আর কি। বরিশাল বিভাগ নদী নালাতে বেশি, এই লোকের টোলটা বেশি না, মনে করেন ফেরি আর ঘন্টা থেকে বই দেওয়া লাগবে। বুঝতে পারছি, 1 মিনিটের মধ্যে ব্রিজ পার হয়ে যায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। রোদের মধ্যে বাইক কথা কইয়া
বাকিও আছে, টুল প্লাজা বাকিও হয়। চলো। আর টুল প্লাজা হচ্ছে, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি আরও কতগুলো টুল প্লাজা পাবো এরকম। উনি বলছে যে আরও 7টা পাবো, মানে 7টা বাজবে বলতে উনি বুঝেছে যে আরও 7টা পাবো। তো আমি প্রথমে বুঝি নাই, ভাবছি 7টা বাজবে, আমি তো টাইম জিজ্ঞেস করি নাই, বলছি এরকম টুল কয়টা পাবো। যাই হোক, মানে এরকম আসলে বিভিন্ন অঞ্চলে ঘুরলে কিন্তু বিভিন্ন ভাষা শেখা যায় এবং অনেক কিছু জানা যায়, হ্যাঁ, যেগুলো আসলে অনেক এক্সপিরিয়েন্সড কাজে লাগে। আসলে মানুষ কিন্তু এভাবে অভিজ্ঞতা অর্জন করে থাকে। সো ঘোরার মধ্যে কিন্তু অনেক মজা এবং এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারবেন। তাই বেশি বেশি করে ভ্রমণ করুন এবং দেশকে জানুন, ও দেশের ভাষা, দেশের সংস্কৃতি সব কিছুকে বুঝতে সাহায্য করে এই ভ্রমণ। আর আমরা এভাবে চলতে চলতে চলে আসলাম পটুয়াখালী। আর পটুয়াখালীতে আবার জানেন যে প্রচুর পরিমাণে তরমুজ হয়ে থাকে। আর আমরা একটু পরে কিন্তু তরমুজ খেতে যাব এবং নিজ হাতে তরমুজ পেড়ে এবং অথেন্টিক এটা তরমুজ খাবো। আর এখানে তরমুজ অনেক মজা, অনেক মিষ্টি এবং অনেক লাল হয়ে থাকে। তো চলুন আপনাকে নিয়ে যাই তরমুজ খেতে। তরমুজ এই দেখেন, খেতে প্রচুর তরমুজ দেখছেন, ফুল তরমুজে ভরপুর এখানে। ওই তরমুজ খেত। দেখেন খেতে একদম তরমুজ ধরে আছে, দেখছেন, এটা অরিজিনাল খাতে, কোনো ভেজাল নেই এগুলোর মধ্যে, সুন্দর। এই দেখেন তরমুজ, দেখছেন, অনেক বড় তরমুজ। দেখেন ক্ষেত থেকে নিয়ে আসছে তরমুজ আমরা, একদম ফ্রেশ এবং অথেন্টিক। ক্ষেত থেকে একদম তরমুজ খাওয়াটা একটা মজার বিষয়। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা এখন তরমুজ খেয়ে বের হয়ে পড়ছি আবারও পবিত্রের উদ্দেশ্যে। আর তরমুজটা অনেক মজা ছিল। আর দেখেন ডান দিকে দেখছেন সূর্যমুখী ফুল, আর বাদিকে হচ্ছে তরমুজ ক্ষেত, প্লাস হচ্ছে তরমুজ ক্ষেত, পুরো তরমুজ ভরপুর মাটির মধ্যে, দেখেন পুরো তরমুজ ক্ষেত। আর দেখেন এখান থেকে তরমুজ যাচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় টাকির মাধ্যমে। তো এই হচ্ছে অবস্থা। 2000 years later. সম্মানিত দর্শক, সময় যখন বিকাল 5টা বাজে, আমি হচ্ছি ফরিদপুর রাজবাড়িতে, আমার এক আত্মীয়র বাসা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গতকালকে হচ্ছে মাগরিবের পরে এখানে চলে আসছিলাম। তো কালকে অনেক টায়ার্ড ছিলাম, যার জন্য কোনো ব্লগ বা কোনো ভিডিও বানাইনি বা আপনার সামনেও আসি নাই। তো এখন হচ্ছে বিকাল 5টা, পরের দিন বিকাল 5টা। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। আর সকালে প্রচুর রোদ ছিল এখানে, আসলে অনেক গরম ছিল, যার জন্য আসলে উঠা হয় নাই বা ক্যামেরা নিয়ে বের হওয়া হয় নাই। তো এখন বিকাল টাইম, অনেক বাতাস এবং অনেক ঠান্ডাটা পরিবেশ বিরাজমান হতেছে এখন বর্তমানে। ওই জন্য ভাবলাম যে ক্যামেরার সামনে তো আসি, আপনার সাথে কথা বলি। তো আমি আসছি হচ্ছে একটা পুকুর পাড়ে, এটা হচ্ছে ওদের পুকুর। তো এখন রোদটা একদমই নেই আর বিকাল টাইম। সো আমি এখন বের হবো, ওদের একটা সাপ্তাহিক বাজার আছে ওইখানে, কুলার হাট বাজার বলে এটা। তো সপ্তাহে 2 দিন বাজার বসে এখানে, রবি এবং বৃহস্পতিবার। সো আজকে যেহেতু বৃহস্পতিবার, সো আজকে ওদের বাজার বার। সো বাজারে যাবো এবং বাজারটা দেখবো একটু ঘুরে ঘুরে। যদিও আমি সকালে 2বার ঘুরে আসছি বাজার থেকে, তো বাজার তেমন লোকজন দেখি নাই। তো এখন হয়তো বসছে, তো দেখতে যাবো বাজারটা। তো চলুন বাজারের দিকে যাই, তারপর কথা হবে। এ হচ্ছে আমার বন্ধু ইমরান, ওর বাসায় আসছি। ও দেখেন লুঙ্গি পরে আছে, কাপড় পরে না এখনো, ঘুম থেকে মাত্র উঠছে। আর এ হচ্ছে ওদের ঘর, আর ওই হচ্ছে ওর গাছ। গাছে দেখেন কি সুন্দর আম ধরছে, রূপালি না আমরুপালি, এটা হচ্ছে আমরুপালি গাছ, আমরুপালি আমের জাতটা আর কি। দেখেন একদম হাতের কাছে কিন্তু গাছ আমগুলো। আমরা যাচ্ছি এখন হচ্ছে বাজারে। সো যেহেতু সাপ্তাহিক বাজার, সব বাজারে যাচ্ছি। আর এটা হচ্ছে বাজারের রাস্তা, দেখেন আমার ক্যামেরা কিন্তু হাতে মাউন্ট করা না। এই দেখেন আমরা যাচ্ছি বাজারে।
এবং বাজারে গিয়ে দেখবো কী কী পাওয়া যায়, একটু পায়ে নিব আর খাবো। আর এখানে মিষ্টি খাবো, গরম গরম মিষ্টি পাওয়া যায় এখানে, অনেক মজা হয় মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো খাবো আমরা গিয়ে। তো মূলত এখন বের হয়েছি মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টি এবং দই খুবই মজা হয় এখানে। তো বাজারে চলে আসছি প্রায়, আর বাইকটাকে ওয়াশ করবো এখানে বাইক ওয়াশ করার জায়গা আছে, তো ওয়াশ করবো। আমার সামনে হচ্ছে আমার বন্ধু এবং ছোটো বোনের সাথে, ওরা যাচ্ছে দিক দিয়ে। হ্যাঁ আসো আসো, তবে সামনের দিকে যাই, বাজারে যাই, তারপর হবে। আর ওই হচ্ছে ওদের বাজারের ভালো মানে একটা মিষ্টি, আর মিষ্টিগুলো অনেক সফট এবং গরম। আর গরম মিষ্টি খাওয়ার মজা আলাদা, যারা খেয়েছেন বুঝতে পারতেছেন। আর এখানে আমরা দইও খেয়েছি, প্লাস আরও অন্যান্য আইটেম খেয়েছি যেগুলো ভিডিওতে নাই, তবে এগুলো সবগুলো খাবারই কিন্তু অনেক টেস্ট। আর এখানে আসলে আমি এগুলো খেয়ে থাকি। তো যাই হোক, এগুলো মিষ্টি খাওয়ার পর আমরা চাটা খেলাম, চাটা খেয়ে কিন্তু আবার বাসায় ফিরে আসলাম। এরপর দিন কিন্তু বের হয়ে গেছি সিলেটের উদ্দেশ্যে। তো চলুন ওদের কাছ থেকে বিদায় নেওয়া যাক। ইমরান ভাই যাই কিন্তু ভাই, বুঝছো না, বা সবাই হয়ে গেলে যাও না, যাইতে হইব, ঠিক আছে? যাও না, যাইতে হইব, দেওয়া লাগবেই। হ্যাঁ আমরা আবার যাই গেছিলে তারপর যাবে না। হ্যাঁ তখন ঠিক ঠিক দিব, কাকা কাকিয়া যাইব, আমরা তো সেটা না। আমাদের সিলেটে হ্যাঁ তখন গেছিল। এই পাশ পদ্মা সেতু এতে যাবে না, হ্যাঁ এই রোড এই পাকার দিয়ে যাবে। হ্যাঁ দিয়ে দিবি গা, ওই ওই পাশে সোজা রাজাপুর স্ট্যান্ডেতে হাতের এই পাশে। বাদিকে। ওকে আসি, আল্লাহ হাফেজ। ওকে যাই হোক, ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। আর একটা কথা বলে রাখি, ফরিদপুরের মানুষ আসলেই ভালো, এবং ওরা কিন্তু মেহমান প্রিয় মানুষ, অর্থাৎ মেহমান গেলে কিন্তু ওরা অনেক আদর কদর করে, যেটা আমি এখানে পেয়েছি। আর আমি আগেও অনেক জায়গায় শুনেছি যে ফরিদপুরের মানুষগুলো অনেক অমায়িক হয়ে থাকে, আসলে বাস্তবে কিন্তু এরকমই। কারণ হচ্ছে ওদের ব্যবহার, ওদের মেহমানগিরি, হ্যাঁ সব কিছু কিন্তু অনেক 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 জোস। সো এই জন্যই আমার এখানে আসা। আমি চাইলে এখানে নাও আসতে পারতাম, হ্যাঁ, কিন্তু ওদের আদর, যদিও ওদের সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, অনেক আগে থেকে ওদের সাথে পরিচয়, এই খাতিরে আসছি। আর তাছাড়াও কিন্তু ওদের এলাকার যে লোকজনগুলো কথাবার্তা অনেক 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 অমায়িক, যেটা আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না। সো আসলে এই কারণেই আমাকে আমার এখানে আসা। আর আমি ইনশাল্লাহ এখানে আরও যাব। তবে আমার বন্ধু ইমরানকে বলতেছি, তোমাকে বলতেছি, তুমি অবশ্যই আমাদের সিলেটে আসবা, এসে ঘুরে যাবা, আর না হলে আমরা যাব না, ঠিক আছে? সো তোমাকে আমি পার্সোনালি বলতেছি, তুমি অবশ্যই আমাদের সিলেটে ঘুরে যাবা। তোমার দাওয়াত চললেও তোমাকে 2বার বলার পর তুমি যাও নাই, হ্যাঁ, এর লাগে 3বার হবে, জানি না তুমি আসবে কি না, তবে তোমাকে একদিন আসতে হবে, আর না আসলে কিন্তু আমরা আর যাব না। যাই হোক দর্শক, আর এই সুন্দর গ্রাম দেখেন, আমার চারপাশে সুন্দর সুন্দর গাছপালা, হ্যাঁ, আর রাস্তা অনেক সুন্দর স্মুথ রাস্তা। সো রাইডটা এনজয় করতেছি। আমরা এখান থেকে বের হয়ে কিন্তু পদ্মা সেতু হয়ে বের হব। আর ব্লগটা বেশি লম্বা করব না, আমরা জাস্ট পদ্মা সেতুতে উঠে তারপর আস্তে আস্তে ব্লগটা শেষ করে ফেলবো। কারণ হচ্ছে আমার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ নেই, যেটা দিয়ে আপনাকে সম্পূর্ণ ব্লগ আশা করা সম্ভব না। যাই হোক, সময় কম তামসা বেশি, অর্থাৎ সময় কম রাস্তা অনেক, সো আমাদেরকে যেতে হবে, কথা কম বলতে হবে, কথা বললে কিন্তু আসলে তেমনভাবে রাইড করা যায় না। সো আমরা রাইড করার জন্য মনোযোগী হব। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা এই বাজারে, কারণ হচ্ছে আমার যে কাকা, অর্থাৎ ইমরানের যে কাকা আছে, আমার কাকা, আমি কাকা ডাকি ওনাকে, ওনার সাথে আসলে আমি দেখা করব। দেখা করার পর হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। চলুন আগে ওনার সাথে দেখা করি, তারপর শুরু করি আমাদের অন্তিম যাত্রা। জানে হচ্ছে আপনার বাস যেগুলো সবগুলো এদিক দিয়া, তো ভালো হয়েছে আমাদের জন্য, খুব ইজিলি আমরা মুখ করতে হবে এদিক দিয়ে। আর প্রথমবারের মতো যাচ্ছি, পদ্মা সেতু পার হবো এখন। আমরা আছি হচ্ছে এখন ভাঙার এদিক দিয়ে। ভাঙছি নাই ভাইয়া, না দেখা হচ্ছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমবারের মতো উঠতে যাচ্ছি পদ্মা সেতুতে। আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে। আর এটা হচ্ছে মোটরসাইকেল লেন, তো আমাদের লেনটা হচ্ছে আলাদা করে দেওয়া আছে। তো ডান দিকে যাওয়ার প্রয়োজন নেই আমাদের, আসলে আমরা পদ্মাতে পার হতে পারলেই হলো। এত কি দরকার আছে মাঝখানে যাওয়ার, ঠিক না? অনেকে চলে যায় আসলে মাঝখান দিয়ে, বাট ওদের লেন ছেড়ে কিন্তু ওদিকে জায়গা দেখছি, অনেকে ভিডিওতে দেখছি, অনেকে এমনি দেখছি জায়গা, কিন্তু প্রয়োজন নেই তো। আমাদের লেন দিচ্ছি যেহেতু আমরা সাইডে যাবো, সমস্যা কি? অত প্রয়োজন নাই এখানে শুধু শুধু ডান দিকে যাওয়ার নাকি। যাই হোক, আমরা এই প্রথমবারের মতো উঠতে যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতুতে। তো আমি কিন্তু গত 2 বছর আগে একবার আসছিলাম, আর উত্তরবঙ্গ যাওয়ার পথে কিন্তু পদ্মা সেতু পার হওয়ার জন্য আসছিলাম। তখন মোটরসাইকেল ওইটা বন্ধ ছিল, মানে মোটরসাইকেল নিয়ে পদ্মা পার হয়ে যাইতো না। কারণ হচ্ছে তখন শুরুর দিক ছিল, তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য মোটরসাইকেলটা অফ করে দিয়েছিল। আর এই জন্যে আসলে কী বলবো, মোটরসাইকেল নিয়ে আসা যায় নাই। তখন আমি হচ্ছে পাটুয়ারি ঘাট হয়ে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে মোটরসাইকেল পার হচ্ছিলাম। আর এবার যেহেতু আসছি এই জন্যে এদিকে আসলাম, আর নাহলে আমি ওদিকে ফেরি পার হয়ে চলে যেতাম সিলেটে। তো একমাত্র পদ্মা সেতু উঠার জন্য কিন্তু আমরা, এই সেতুতে উঠার জন্য কিন্তু আমরা এদিকে আসছি, অনেকটা পথ ঘুরে আসছি আমরা। তো এই পদ্মা সেতু অনেক ভিডিও দেখেছি আমি, এখানকার ভিডিও অনেকে উঠছে, তো আমিও উঠতে পারি নাই। তো এই প্রথমবার আসছি, খুব ভালো লাগতেছে আমার আসলে পদ্মা সেতু উঠে পড়ছি। তো এটা নির্মাণাধীন যন্ত্র চলছিল, অনেক সময় ভিডিও দেখছি এগুলা। তো দেখেন আমার বাম দিকে হচ্ছে আপনার পদ্মা যে নদী, বিশাল নদী পদ্মা, ওইটা হচ্ছে বাঁ দিকে হাতে আমার। এখানে যাই হোক দর্শক, আমরা পদ্মা নদী দেখতে দেখতে কিন্তু পদ্মা সেতু পার হচ্ছি। আর আসলে পদ্মা নদী অনেকটা বড় একটা নদী, আর দেখতে অসম্ভব সুন্দর। আর এই সৌন্দর্য আমরা দেখতে দেখতে পার হচ্ছি পদ্মা সেতু। যাই হোক দর্শক, আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আজকের মতো শেষ করছি এই ব্লগটি এখানেই। টাটা, আল্লাহ হাফেজ।